মার্কিন মুলুকে মহারণের আরও একটি পর্ব নিয়ে আপনাদের সঙ্গে আমি শান্তনু। বিশ্বকাপ ফুটবল রাউন্ড অফ 16-এর ম্যাচ চলছে এবং রুদ্ধশ্বাস লড়াই চলছে। কোন দেশ পরের রাউন্ডে যাবে, একদম সবকটা ম্যাচে কিন্তু ম্যাক্সিমাম ম্যাচে কিন্তু খুব জোর লড়াই হচ্ছে, এটাই তো এক্সপেক্টেড। এবং বাঙালির হৃদয়ে ফুটবল সবসময় বিরাজ করে। রাত জেগে খেলা দেখা কিন্তু সার্থক, কারণ আমরা প্রত্যেকেই রাত জেগে কিন্তু খেলা দেখছি এবং আপনাদের সামনে অ্যানালিসিস নিয়মিতভাবে কেটিভি বাংলা এক্সক্লুসিভলি কিন্তু আমরা তুলে ধরছি। আপনাদের আজকের পর্বে আমাদের সঙ্গে আমার দুই সহকর্মী, যেরকম অন্যান্য পর্বে থাকে আজকেও আছে রিমিক এবং সব্যসাচী। দুজনকেই আমাদের আজকের পর্বে স্বাগত। রিমিক, আজকে কিন্তু ব্রাজিলের খুব টাফ ম্যাচ খেলতে যাচ্ছে, কারণ ব্রাজিল খেলবে নরওয়ের এগেনস্টে, আপনারা প্রত্যেকে জানেন। কারণ আগের ম্যাচেই ব্রাজিল কিন্তু জাপানকে 2-1 গোলে হারাতে বেশ বেগ পেতে হয়েছে, বিশেষ করে লেফট উইংয়ে ভিনিসিয়াস না থাকলে ব্রাজিল কিন্তু জিততে পারতো কিনা খুব বড় একটি প্রশ্নচিহ্ন আছে। এবং তার সঙ্গে ইংল্যান্ডের খেলা আছে মেক্সিকোর এগেনস্টে। আপনাদের মনে থাকবে ইংল্যান্ড কিন্তু একই মার্জিন অর্থাৎ 2-1 গোলে কঙ্গোকে হারিয়েছিল, ডিআর কঙ্গো। আফ্রিকান ফুটবল, টাফ ফুটবল, কিন্তু ইংল্যান্ডকে কিন্তু হ্যারি কেন ম্যাজিশিয়ান, সেকেন্ড গোলটা ওয়াজ আ জেম, মনে থাকবে আপনাদেরকে। তো আজকে ব্রাজিল নরওয়ে রাত 1:30টায় খেলা ইন্ডিয়ান টাইম, এবং মেক্সিকো ইংল্যান্ড ভোরবেলায় 5:30টার সময় খেলা। এখন টাফ খেলা হতে যাচ্ছে। দুজনকেই স্বাগত জানিয়ে শুরু করব। প্রথমে রিমিকের কাছে যাবো। রিমিক, ব্রাজিল এবং নরওয়ে রাত 1:30টায় খেলা, কিভাবে দেখছো? নেইমারকে কি ফার্স্ট 11-এ রাখবে কোচ, নাকি ব্রাজিল কি ফরমেশনে খেলবে? বিকজ নরওয়ে ইজ আ ভেরি টাফ অপোনেন্ট। রিমিক, শান্তনু, এই ম্যাচটা নিয়ে যত ভাবছি মাথা যেমন ভোঁ ভোঁ করছে। আমার কার্লো আনসেলত্তির জন্য মাঝে মাঝে খুব হতাশ লাগছে। আমরা এত কার্লো আনসেলত্তির গুণগান গাইছি, তুমি দেখো বিশ্বমানের কোচ, কোনো সন্দেহ নেই। এই বিশ্বকাপে ব্রাজিল যা করেছে সেটা ভিনসেলত্তি বলা যেতে পারে। ভিনিসিয়াস জুনিয়র এবং ডন কার্লো আনসেলত্তির জুটি অসাধারণ বর্ষিয়ান কোচ, এবং তার ট্যাকটিক্স তুমি বললে খুব বেগ পেতে হয়েছিল জাপানের বিরুদ্ধে। আমি তোমার সঙ্গে দ্বিমত। এটাই হচ্ছে কার্লো আনসেলত্তির স্ট্র্যাটেজি। তুমি যদি জাপান এগুলো লিড করছিল 2022 উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ মনে করো, রিয়াল মাদ্রিদের কোচ কার্লো আনসেলত্তি, যেভাবে রিয়াল মাদ্রিদ উঠেছিল ফাইনালে, এবং ফাইনালে যেভাবে চ্যাম্পিয়ন হয়েছিল, ম্যান সিটি থেকে শুরু করে প্রত্যেকটা টাফ দলকে হারিয়ে তুমি যদি দেখো, সেখানে কিন্তু একদম সেম স্ট্র্যাটেজি কার্লো আনসেলত্তি। 86-87 মিনিটে রিয়াল মাদ্রিদ 3-0 হারছে, অর্ধেক লোক অর্ধেক দর্শক মাঠ ছেড়ে বেরিয়ে গেছে, তারা ধরেই নিয়েছে যে রিয়েলের হাতে আর কাপ উঠলো না। সেইখান থেকে দাঁড়িয়ে বাকি সময় এবং যে ইনজুরি টাইম, সেখানে করিম বেনজিমার জোড়া গোল এবং 3 নম্বর গোল, তারপরে কিন্তু সেই কাপ জিতে নিয়ে বেরিয়ে গেল কার্লো আনসেলত্তির রিয়াল মাদ্রিদ। এবং তুমি যদি 2022 চ্যাম্পিয়ন্স লিগে তুমি বাকি ম্যাচগুলো যদি রিয়াল মাদ্রিদ ঠিক সেম শেষ মুহূর্তে যখন সব দল ধরে নিয়েছে আমরা জিতে গেছি, একটু আত্মবিশ্বাস এসে গেছে, একটু গা ছাড়া ভাব দিচ্ছে, সেই জায়গায় দাঁড়িয়ে কার্লো আনসেলত্তির দল কিন্তু সেইখান থেকে অ্যাটাকটা করেছে এবং তার ফল। এবং লাস্ট মিনিট অবধি হয়তো দলের ফুটবলারদের এই লাস্ট সেকেন্ড অবধি মোটিভেট করে রাখা, যে না আমরা জিতবো এই ম্যাচ, আমরা যতই 1-0 ডাউন থাকি, যতই আমরা 2-0 ডাউন থাকি, 2 মিনিট হাতে সময় পাওয়া মানে মনে রাখতে হবে 120 সেকেন্ড। ফলে এই প্রত্যেকটা সেকেন্ডকে কার্লো আনসেলত্তি কিন্তু ইউজ করতে জানেন, প্লেয়ারদের মোটিভেট করতে জানেন, মানে লাস্ট সেকেন্ড পর্যন্ত না হারা মনোভাব, আমি হারবো না, এইটা কিন্তু এই ব্রাজিল টিমেও ইনজেক্ট করে নিয়েছেন। তাই অনেকে বলছেন যে এই ব্রাজিল দলে যেন মাদ্রিদবাদকে ফুটিয়ে তুলেছেন কার্লো আনসেলত্তি। জাপানের বিরুদ্ধে তুমি দেখো, জাপান ফার্স্ট হাফ দুরন্ত খেললো, কার্লো আনসেলত্তি আমরা সেইভাবে, আর তুমি দেখবে খুব কম থাকে। অন্যান্য কোচেদের দেখেছি টেনশন করতে, লাফালাফি করছে, ডিরেকশন দিচ্ছে প্লেয়ারদেরকে, কোথায় পজিশন নিতে হবে, কীভাবে বল বাড়াতে হবে, মাঠের বাইরে থেকে ডাগ আউট থেকে বলছে। কিন্তু কার্লো আনসেলত্তিকে তুমি এটা দেখবে না, সে খুব ফোকাসড সিচুয়েশনের ওপর। কি হলে এই সিচুয়েশন হলে, এই মিনিটে যদি এত মিনিটে এত সিচুয়েশন থাকে, তাহলে আমাকে কি করতে হবে, সেটা তিনি যেমন জানেন, এবং সেটা তিনি প্রত্যেকটা প্লেয়ারের মধ্যেও সেটা ঢুকিয়ে দিয়েছেন। এইখানেই হচ্ছে সাফল্য। সেই কারণেই আমাদের কিন্তু জাপানের বিরুদ্ধে হয়তো গোলটা তুমি দেখো না, আর এই জাপানের বিরুদ্ধে ব্রাজিল সেকেন্ড হাফে যখন গোল করলো,
ক্যাসেমিরোর গোল একদম সুন্দর প্ল্যানিং, জাপানের শর্ট হাইটটাকে কাজে লাগালো। তোমার মাথায় থাকবে ঠিক তার 2 মিনিট আগে ক্যামেরা ফোকাস করেছিল কার্লো আনসেলোত্তির দিকে, তখন কার্লো আনসেলোত্তি ঠিক এইটা দেখিয়েছিলেন, মানে এরিয়াল বল দাও, লং বল ফেলো, জাপানকে হাইটে বিট করো, ক্যাসিমিরোর মতো দীর্ঘাদেহী প্লেয়ারকে উপরে নিয়ে যাও যাতে তারা এরিয়াল বল থেকে হেডটা করে গোলটা করতে পারে। তারই ফসল, এই প্ল্যানিং এর ফসল হচ্ছে ক্যাসিমিরোর গোল। এবং তারপরে ঠিক জাপান ধরে নিল যে সমতা ঠিক আছে, আমরা ম্যাচটাকে ইনজুরি টাইমে নিয়ে চলে যাব, তারপরে আমরা দেখব, ঠিক সেই জায়গা থেকেই কিন্তু মার্টিনেলির গোল এবং অসাধারণ গোল। ফলে এই জায়গায় দাঁড়িয়ে অবশ্যই এই ম্যাচটা কিন্তু দুরন্ত ম্যাচ হতে চলেছে, কারণ আমি হাল্যান্ড যে দলে রয়েছে সেই দলটাকে আমি কোনোভাবেই ছোট করতে পারবো না। ফলে এবং এখনো পর্যন্ত যতই স্ট্যাটিস্টিক্স থাক যে এখনো পর্যন্ত নরওয়েকে কোনোদিন ওয়ার্ল্ড কাপে ব্রাজিল হারাতে পারেনি, 4 বার মুখোমুখি হয়েছে, তার মধ্যে 2 বার নরওয়ে জিতেছে, একবার ড্র হয়েছে, একবার। তাহলে ভিনিসিয়াস জুনিয়র ভার্সেস হ্যালান্ড তুমি এইভাবে দেখছো? না না, আমি একদমই দেখছি না, আমি টিম ব্রাজিল ভার্সেস হ্যালান্ড দেখছি। ফিরে আসবো তোমার কাছে। সব্যসাচী, মেক্সিকো ভার্সেস ইংল্যান্ড, আবার কি হ্যারিকেন ম্যাজিক? দেখো, এই প্রথম খেলাটায় রিমিকদা যে কথাটা বললো না ব্রাজিলের কোচের কথা, এখানেও আমি বলবো মানে ইংল্যান্ডের কোচের ওপর নির্ভর করছে অনেকটা। আমরা জানি বারবার হ্যারিকেনের নামটা আসে ঠিকই গোল করার জন্য। হ্যারিকেন অবশ্যই একটা ঝড়ের নাম, একটা গোল মেশিনের নাম। সে জ্বলে উঠলে ইংল্যান্ড জিতবে, সেই যে জ্বলে না উঠলে ইংল্যান্ড হারবে। মানে ওই একই কথা যে সেই দলের শক্তি সেই দুর্বলতা। কিন্তু আমি তোমাকে বলবো আগের দিনের খেলাটা শান্তনুদা যদি দেখো ডিআর কঙ্গোর সাথে, সেখানে কিন্তু এই হ্যারিকেনও কিন্তু গোল পাচ্ছিলেন না। প্রথম 7 মিনিটেই বোধহয় ডিআর কঙ্গো এগিয়ে গেছিল। একদম দুটো খেলাতেই তাই, জাপানও এগিয়েছিল 1 গোলে, কঙ্গো এগিয়েছিল 1। হ্যাঁ, কিন্তু খেলাটা ঘুরলো 60 মিনিট থেকে। 60 মিনিটে ঘুরলো, তার কারণ হচ্ছে ইংল্যান্ডের কোচ সেই সময় দুটো পরিবর্তন করে, রাশফোর্ডকে তুলে নেয়, আরেকজনকে তুলে নিয়ে গর্ডনকে নামায়। হ্যারিকেন কিন্তু 2টো গোলই করেছে গর্ডনের অ্যাসিস্ট থেকে। সুতরাং যে গোল করছে তার নাম হয়তো স্কোরবোর্ডে বা স্কোর শিটে লেখা থাকছে, কিন্তু জাকাকে নামিয়েছিল আরেকজন। তো যে গোল করাচ্ছে তার নাম হয়তো সবসময় লেখা থাকছে না, কিন্তু সেটা থেকে যাচ্ছে। ফলে এখানে কোচ কোন ট্যাকটিসে খেলাবেন তার প্লেয়ারদের, তার ওপর অনেকটা নির্ভর করছে। তবু বলছি সব ম্যাচে যে হ্যারিকেন জ্বলে উঠবেন এরকম তো কোনো কথা নেই। এবং কারণ ফুটবল যদি বলি, ফুটবল কেন যে কোনো খেলাই অসম্ভবের মধ্যে লুকিয়ে থাকা সব থেকে সুন্দর যে বস্তুগুলোর বা জিনিসগুলোর মধ্যে একটা। সুতরাং কখন কি হবে বলা মুশকিল, কিন্তু হ্যারিকেনকে যেমন জ্বলতে হবে তেমন তাকে খেলাটা কিন্তু তৈরিও করে দিতে হবে। তেমনি রাশফোর্ড এবং বেলিংহ্যামকেও কিন্তু জ্বলতে হবে, আর না হলে আবার সেই গর্ডনের ওপরই ভরসা রাখতে হবে। সেই হ্যারিকেন, হ্যাঁ, ফিনিশার হ্যারিকেন। ফুটবলে আলটিমেটলি হচ্ছে গোল। সেই গোলটার জন্য যদি আমাকে এখন হ্যারিকেনের দিকে তাকিয়ে থাকতে হয়, দেখো হ্যারিকেনের দুজনকে একটা কোয়েশ্চেন জিজ্ঞেস করি, হ্যারিকেন এবং তার সঙ্গে যদি আমরা হ্যাল্যান্ডকে পাশাপাশি রাখি, দুজনই কিন্তু বক্স স্ট্রাইকার এবং প্রলিফিক স্ট্রাইকার। রিমিক কাকে এগিয়ে রাখবে? অবশ্যই আমি হ্যাল্যান্ডকে এগিয়ে রাখবো। সর্বশেষ কাকে এগিয়ে রাখবে? দেখো, অভিজ্ঞতার দিক থেকে যদি বলি তাহলে হয়তো হ্যারিকেন, কিন্তু যদি এই মুহূর্তে যে ফর্মের কথা বলি সেখান থেকে হ্যাল্যান্ড। আর হ্যাল্যান্ডের আরেকটা সব থেকে বড় গুণ হচ্ছে না, যে কোনো পজিশনে নিজেকে মুভ করতে পারে। এবং শুধুমাত্র ও যে একটা পা বা একটা পজিশনের ওপর নির্ভর করে তা কিন্তু নয়, ও হেডকে মাথাকে কাজে লাগায়, ওর পাকেও যে কোনো ভাবে গোলের দিকে কিন্তু ঘুরিয়ে দিতে পারে। এটা হ্যাল্যান্ডের সব থেকে বড় গুণের মধ্যে একটা। হয়তো সেই দিক থেকে হ্যাল্যান্ডকে এগিয়ে রাখবো, কিন্তু হাইটও একটা বড় অ্যাডভান্টেজ, নো ডাউট। হাইট, স্ট্রাইকারের হাইট এবং তার ফিজিকও কিন্তু খুব ইম্পর্টেন্ট। হ্যাঁ, সেক্ষেত্রে ওই প্রথম ব্রাজিলের ম্যাচটা যদি বলি, ব্রাজিলের যথেষ্ট মানে চ্যালেঞ্জ রয়েছে। পাকুয়েতাকে নিয়ে জানি চোটের কারণে থাকবে না, নেইমার আদেও ম্যাচ ফিট কিনা সেটাও। সব্যসাচী, নেইমারকে এই ম্যাচে কিন্তু খেলাতেই হবে, বা নেইমারকে ছাড়া আর কোনো কার্লোর হাতে কোনো অপশন নেই। না, একটা খালি সুখবর, আমি জানি না রাফিনা অনুশীলনে ফিরেছে, ফলে রাফিনা সদ্য চোট ছাড়িয়ে উঠেছে, এরকম একটা টাফ ম্যাচে নামাবে কিনা আমি জানি না। হয়তো রাফিনাকে ছাড়াই এই ম্যাচটা উতরানোর কার্লো চেষ্টা করবে, সেক্ষেত্রে কোয়ার্টারে হয়তো রাফিনাকে ফুল ফিট চাইবে। কিন্তু নেইমারকে এই ম্যাচে 90 মিনিট মাঠে বসিয়ে রাখার মতো অপশান আর কার্লো, এইরকম রিল্যাক্সেশন কিন্তু আর কার্লো আনচেলত্তির হাতে নেই। কেননা পাকুয়েতার চোটটা কিন্তু খুব মারাত্মক। আমি বলছি তো, এত খারাপ লাগছে কার্লো আনচেলত্তি, এত ভালো কোচ, এত স্ট্র্যাটেজি, কিন্তু তুমি দেখো তার সেরা একাদশ কিন্তু বিশ্বকাপের আগে থেকে একের পর এক চোট। বিশ্বকাপের মধ্যে দুটো
জেনুইন প্লেয়ারের চোট হয়ে গেল, রাফিনা এবং পাকুয়েতা। ফলে কার্লো আনসেলোত্তি যদি যে প্রথম একাদশটা ভেবেছিল ব্রাজিলের, সেই একাদশটা যদি পেতো, তাহলে আমি বলে দিতাম আজকে যে তোমাকে যে ফ্রান্স ব্রাজিল ফাইনাল হচ্ছে। কিন্তু না, এটা টু আর্লি টু প্রেডিক্ট। টু আর্লি, কিন্তু আমি তোমায় বলছি, তুমি যদি ব্রাজিলের খেলাটা দেখো, আমি তোমায় বলছি শান্তনু, যে স্ট্র্যাটেজির দিক থেকে যে স্ট্র্যাটেজিতে ব্রাজিল খেলছে, সেই স্ট্র্যাটেজিতে কিন্তু যদি ব্রাজিল শেষ অবধি সেটাকে কার্যকর ইমপ্লিমেন্ট করে, তাহলে কিন্তু এই ব্রাজিলকে আটকানো কিন্তু যতই কার্লোর হাতে অপশান কমে যাক, চোট যতই আসুক, কিন্তু এই ব্রাজিলকে আটকানো অসম্ভব হবে। কিন্তু কার্লোকে আর একটা জিনিসও মাথায় রাখতে হচ্ছে, যেটা কিন্তু এখন বাড়তি চাপ ওটা ব্রাজিল টিমের কাছে, সেটা হচ্ছে আবার নতুন করে কারো চোট নয় তো। নেইমারকে আমি খেলা দেখো, একটা জিনিস পরিষ্কার শান্তনু, নেইমার 90 মিনিটস ফিটনেস নেই নেইমারে। ফলে নেইমারকে খুব বুঝে শুনে ব্যবহার করতে হবে, আমার দলের সেরা অস্ত্রটাকে বুঝে শুনে ব্যবহার করতে হবে, তাকে এই ম্যাচে ইউটিলাইজ করে আবার আগামী ম্যাচের জন্য তাকে আমাকে অক্ষত বাঁচিয়ে রাখতে হবে, বাকি টিমটাকে বাঁচিয়ে রাখতে হবে। একদম, আমি দুজনকেই জিজ্ঞেস করবো, ব্রাজিল, নরওয়ে, মেক্সিকো, ইংল্যান্ড। রেমিক, কোন দুটো দেশকে দেখছো নেক্সট রাউন্ডে? দেখো, এই বিশ্বকাপে শুরুর আগে অনেকে অনেক জন্তু জানোয়ার, অনেক গণিতজ্ঞ, অনেকে অনেক রকম প্রেডিকশন করেছিল, এখনো পর্যন্ত সব প্রেডিকশন ভুলে প্রমাণিত হয়েছে। ব্রাজিলকে অনেকে রাউন্ড অফ 32 থেকে হারিয়ে দিয়েছিল, অনেকে জার্মানিকে তুলে দিয়েছিল। ফলে কোনো প্রেডিকশন এখানে কাজ করছে না, অন্তত এই জ্যোতিষী বা এইসবে। আমাকে তুমি যদি জিজ্ঞেস করো, অবশ্যই আমি বলবো যে ইংল্যান্ড তো অবশ্যই, কারণ তোমার মাথায় রাখতে হবে কুইনোনোস থেকে শুরু করে ইংল্যান্ড আর ব্রাজিল, রাইট? আমি ইংল্যান্ড আর ব্রাজিল আপাতত আমি তাই মনে করছি। ইংল্যান্ড আর আনসেলোত্তি। ডিপ্লোম্যাটিক আনসার। ওকে, দুজনকেই অনেক ধন্যবাদ। আপনারা শুনলেন, আমরা অ্যানালিসিস করলাম, কিন্তু আলটিমেটলি খেলা হবে মাঠে, এবং ওই ম্যাচ টেম্পারমেন্ট যে দল, যে দেশ ঠিক ডেলিভার করতে পারবে, তারাই কিন্তু বিশ্বকাপ ফুটবল, এটা এত বড় ফুটবলের আসর, যেখানে মানে নিজের কনসিস্টেন্সি রাখাটা কিন্তু খুব 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 গুরুত্বপূর্ণ। আমাদের সেদিকে নজর থাকবে। ব্রাজিল, নরওয়ে এবং মেক্সিকো, ইংল্যান্ড। আমরা পরের এপিসোডে ডেফিনেটলি এই ম্যাচ দুটো নিয়ে অ্যানালিসিস করবো, এবং যে দুটো দেশ নেক্সট রাউন্ডে কোয়ালিফাই করবে। আজকের পর্ব এ পর্যন্তই। অন্যান্য সব খবরের জন্য দেখতে থাকুন KTV বাংলা। নমস্কার।